চলে গেল চলে গেল চলে গেল। জানতে চাইবে না কি চলে গেল? হ্যাঁ, আমি তোমাদের বলবো কি চলে গেল। তুমি যদি এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হও, কিংবা তোমার কোনো চেনা জানা আত্মীয় পরিজন, বন্ধু কিংবা প্রতিবেশী কেউ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হতে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি তাকে শেয়ার করো। আর তুমি যদি নিজে ক্যান্ডিডেট হও, তাহলে মন দিয়ে ভিডিওটি দেখো। আর যদি এটি ভালো লাগে, তাহলে এই চ্যানেলের সঙ্গে থাকো। তুমি অনেক অনেক উপকার পাবে, এইটুকু তোমাকে বলতে পারি। তোমরা সকলেই জানো, উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে। কারণ বর্তমান দিনে বিভিন্ন চাকরি বাকরি কিংবা কলেজে ভর্তি হওয়া বা জীবনের নতুন অধ্যায় শুরু করা, জীবনকে সুন্দর করে রাঙিয়ে তোলার জন্য উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা ভীষণভাবে কাজে লাগে। আর এই রেজাল্টটি ভালো করতে গেলে বর্তমানে যে সিস্টেমে পড়াশোনা হয়, 3 নম্বর সেমিস্টার এবং 4 নম্বর সেমিস্টার দুটি মিলিয়ে যদি তুমি ভালো ফলাফল করতে পারো, তাহলেই তোমার সর্বমোট রেজাল্ট ভালো হবে। কিন্তু দেখা যায় যে 3 নম্বর সেমিস্টারে এমসিকিউ বলে অনেক ছাত্রছাত্রী অবহেলা করে। ফলবশত দেখা যায় 4 নম্বর সেমিস্টারে অত্যন্ত পরিশ্রম করা সত্ত্বেও তার কিন্তু রেজাল্টের গড়টা ভালো আসে না। আর আমরা জানি, যার যা স্ট্রিমই থাকুক না কেন, যে বিভাগেরই ছাত্রছাত্রী হও না কেন, প্রথমেই তাকে ভালো করে পড়তে হয় বাংলাটি। বাংলা সাবজেক্টে যে কোনো বিভাগ থেকে যদি অনেকটা নাম্বার টেনে তোলা যায়, তাহলে পরে তার আলটিমেট রেজাল্টটা কিন্তু অনেক ভালো হয়। আর এই বাংলা পাঠ্যের মধ্যে যে সমস্ত সিলেবাসটিকে 3 নম্বর সেমিস্টারের জন্য সাজানো রয়েছে, সেইটি যদি ভালো করে না পড়া যায়, তাহলে পরে আমাদের ভালো নাম্বার পাওয়া অত্যন্ত শক্ত। কিন্তু তুমি তোমার মতো করে পড়লেই হবে না। এটাকে বৈজ্ঞানিক বিশ্লেষণের মধ্যে দিয়ে বা বিজ্ঞানসম্মত আলোচনার মধ্যে দিয়ে যদি পড়াশোনা করো, তাহলে নাম্বারটি অত্যন্ত ভালো হবে, এইটুকু বলা যেতে পারে। সারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। আমার এই ভিডিওতে আলোচ্য বিষয় হলো, উচ্চ মাধ্যমিক 3য় সেমিস্টারে রয়েছে আদরিণী নামক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের যে গল্পটি, আমি তার চুলচেরা বিশ্লেষণ করব। কোথা থেকে প্রশ্ন আসতে পারে, কিভাবে পড়া উচিত, কোন দিকে নজর রাখা দরকার, সেইগুলোকে তোমাদের সামনে বলবো। আশা করি তোমরা মন দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং তোমাদের কাজে আসবে। এখন বলি, গতবারে অর্থাৎ 2026-এর যে প্রথম পরীক্ষা উচ্চ মাধ্যমিকের 3 নম্বর সেমিস্টার হয়েছিল, সেই পরীক্ষাতে তোমরা দেখবে লক্ষ্য করে প্রশ্নপত্রে কিন্তু আদরিণী থেকে মোট 7খানা প্রশ্ন এসেছিল। এই 7খানা প্রশ্নের মধ্যে প্রকার ভেদ রয়েছে। কি প্রকার? যেমন একটি প্রশ্নতে দেওয়া রয়েছিল ক্রমানুসারে সাজাও, অর্থাৎ এই অত বড় গল্পখানির মধ্যে 4খানি পংক্তিকে তুলে দিয়ে সেখানে কোনটি প্রথম, কোনটি দ্বিতীয়, কোনটি তৃতীয় এইভাবে সাজাতে হবে বা সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। সেটি কিন্তু খুব একটা সহজ কাজ নয়। এছাড়াও শূন্যস্থান ছিল। এই শূন্যস্থানের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে যেখানে কোনো বিশেষণ রয়েছে, অর্থাৎ একজন ব্যক্তির সম্বন্ধে যখন দুটো বিশেষণ পাশাপাশি ব্যবহার করা রয়েছে, যেমন ধরো মোটা লম্বা লোক, তাহলে লোকটির আগে দুটো বিশেষণ ব্যবহার করা হয়েছে, একটি মোটা আর একটি লম্বা। এই বিশেষণগুলির মধ্যে একটি বিশেষণ ওখানে দেওয়া হয়েছে, আরেকটি দেওয়া হয়নি। শূন্যস্থানে কোনটা ওখানে বসবে সেটাকে চুজ করতে দেওয়া হয়েছে। এই প্রশ্নের উত্তর করাটাও কিন্তু খুব একটা সহজ কথা নয়। কেউ যদি বলে আমি বারংবার করে পড়ে রেখেছি, সুতরাং আমি ওইগুলোকে ওখান থেকে চিহ্নিতকরণ করব, আমি বলবো তার ভুল হলেও হতে পারে। তবে আমার পদ্ধতি সবাইয়ের পদ্ধতির সঙ্গে নাও মিলতে পারে, তবু আমি তাদেরকে, ছাত্রছাত্রীদের যুক্তি দেব যে যে ধরনের প্রশ্নগুলো এসেছিল, প্রথমেই আমাদের উচিত সেই ধরনের প্রশ্নের মোকাবিলা করবার জন্য পাঠ্যটিকে সেইভাবে তৈরি করা। কিন্তু এ কথাও খেয়াল রাখতে হবে যে গতবারে যেভাবে প্রশ্নগুলো, যে ধরনের প্রশ্নগুলো এসেছিল, সেইগুলো বা সেই ধরনের প্রশ্ন যে আসবে নাও আসতে পারে, অর্থাৎ ক্রমানুসারে সাজাও এবারে নাও আসতে পারে। শব্দ থেকে বিশেষণকে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছিল, সেটা নাও আসতে পারে। আর যে এমসিকিউগুলো দেওয়া হয়েছিল সাধারণ প্রশ্ন, অর্থাৎ অমুক কত টাকা ওখানে খরচ করেছিল ইত্যাদি ইত্যাদি, এরকম যে প্রশ্নগুলো, সেইগুলোর প্রশ্নগুলো তো অবশ্যই কিছু থাকবে। কিন্তু এই যে স্টাইল দুটো দেওয়া বললাম আমি, যেগুলো গতবারে প্রশ্ন ছিল, সেগুলো নাও হতে পারে। তাহলে তোমরা বলবে কেমন থাকতে পারে? হ্যাঁ, এর মধ্যে আরেকটি রকমের প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে বাম দিক ডান দিক সাজানো। তো এই যে 3-4 রকমের প্রকার ভেদ প্রশ্নের মধ্যে, তোমরা জানো কি না জানি না, এই 3-4 রকম বাদ দিয়েও কিন্তু অনেক রকমের প্রশ্ন এমসিকিউতে হতে পারে। যেমন হচ্ছে, দুটো মন্তব্যকে তুলে দিয়ে বলতে পারি প্রথমটির সঙ্গে দ্বিতীয়টির কোনো সংযোগ আছে কি না,
প্রথমটি দ্বিতীয়টির উপরে কোনো প্রভাব বিস্তার করছে কিনা, প্রথমটি ভুল দ্বিতীয়টি ঠিক কিনা ইত্যাদি নির্বাচন করার ধরনের একটা প্রশ্ন হতে পারে। 4টে পংক্তিকে তুলে দিয়ে বলা যেতে পারে কোন পংক্তিটি কে ব্যবহার করেছে। এই ক্ষেত্রে আমি কিন্তু একটা জায়গাকে লক্ষ্য করে দেখেছি যে হাতি বিক্রি সংক্রান্ত যে যুক্তি পরামর্শ বিভিন্ন জন ব্যক্তি দিয়েছে, সেই পরামর্শ থেকে যদি দুটো পংক্তিকে তুলে দেওয়া হয় এবং তাকে সাজানোর জন্য যদি বিভিন্ন ব্যক্তিকে রাখা হয়, ছাত্রছাত্রীদের কাছে এটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওই যে বললাম আমি চুলচেরা বিশ্লেষণ করব, পাঠ্যটিকে নিয়ে যথেষ্ট গবেষণা আকারে আমি বিভিন্ন খোঁজখবর করছি বা করেছি, সেইটা থেকে যে সারবস্তু আমার কাছে উঠে এসেছে সেইগুলো তোমাদের আমি কিছু কিছু বললাম, সবটা বলতে পারলাম না। সুতরাং তোমরা বোধহয় বুঝতে পারছো যে প্রশ্ন ধরন কিন্তু শক্ত হলে কতটা কঠিন হবে, এবং প্রশ্ন কিন্তু একেবারেই সহজ যেমন হবে না, মধ্যমানেরও হবে না, আবার একেবারে খুব কঠিন পুরো কোশ্চেনটা সেটাও হবে না। প্রশ্নের মধ্যে অধ্যায় বা ধাপ রয়েছে। তোমাদের যেহেতু 40খানা প্রশ্ন, 40-এর মধ্যে দেখা যাবে যদি 4টি লেভেল করা হয়, অর্থাৎ একেবারে 10টি প্রশ্ন থাকবে অতি সহজ, যেটা সকলেই পারতে পারে। তারপরে 10টি প্রশ্নের মধ্যে বেশ একটু কাঠিন্য ভাব অপেক্ষাতর থাকবে। তারপরে যে 10টি সেই 10টি অত্যন্ত কঠিন। আর শেষের যে 10টি, সেই 10টি কিন্তু যারা প্রচণ্ড ভালো করে পড়াশোনা করেছে তারা ছাড়া এই প্রশ্নের উত্তরে হাত দেওয়া খুব মুশকিল। এবং বিগত দিনে দেখা গেছে যে যারা মোটামুটি ভালো পড়াশোনা করেছে তারাও কিন্তু 30-32-এর বেশি তুলতে পারেনি। ফলে তারা 4 নম্বর সেমিস্টারের সঙ্গে যখন গড় করেছে, তাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্টে খুব ভালো আশানুরূপ রেজাল্ট হয়ে ওঠেনি। তাই তোমাদের 3 নম্বর সেমিস্টার থেকেই এবারে অত্যন্ত সাবধান করছি, এবং তোমাদের সঠিক পথে পরিচালিত করবার জন্য আমি বিভিন্ন ভিডিও এই চ্যানেলে উপহার দিই। তোমরা সেগুলোকে লক্ষ্য রাখতে পারো। তোমাদের যদি মনে হয় সেই চ্যানেল ভালো লাগছে বা এই ভিডিওগুলো তোমাদের কাছে উপকারে আসছে, তাহলে তোমরা চ্যানেলটির সঙ্গে থাকতে পারো। শুধুমাত্র পাঠ্য বিষয়বস্তু নিয়ে নয়, আমি ভাষা এবং সাহিত্যের ইতিহাসে যে সমস্ত প্রশ্নের জায়গা রয়েছে, বিশেষ করে ভাষার যে কঠিন জায়গাগুলি রয়েছে, তোমরা দেখতে পারো এর আগে আমি যে ভিডিওটি প্রকাশ করেছি সেটি তোমাদের উচ্চ মাধ্যমিকের ভাষার একটি চ্যাপ্টার নিয়ে, অর্থাৎ 73 থেকে 74 পাতার মধ্যে যে শৈলী, ভাষা শৈলী রয়েছে সেইখান নিয়ে আমি আলোচনা করেছি, এবং সেটা তোমরা শুনতে পারলে তোমাদের কাছে অনেক উপকারে আসবে আমি মনে করি। আমি এই গল্প থেকে যে সমস্ত নমুনা প্রশ্নগুলো তোমাদের অবশ্যই লক্ষ্য রাখা উচিত, যেমন টাকা পয়সার দিয়ে এবারে একটা প্রশ্ন আসবার সম্ভাবনা রয়েছে। অনেকগুলো টাকা পয়সা খরচের জায়গা বা ইত্যাদি রয়েছে। দেখবে হাতিকে ভাড়া দেওয়ার জন্য কত পারিশ্রমিক বা কত মজুরি চাওয়া হয়েছিল, কার জন্য কত, হাতির খোরাকির জন্য কত, হাতির ভাড়া কত, মাহুতের জন্য কত ইত্যাদি ওখানে একটা ভাগ রয়েছে। এই ভাগটাকে মনে রাখা অবশ্যই উচিত। তাছাড়াও হাতি কত টাকা দিয়ে কেনা হয়েছিল, বন্ধুরা জানিয়েছে যে হাতিটিকে এখন বিক্রি করলে কত টাকা পাওয়া যেতে পারে, হাতিকে পুষে রাখতে গিয়ে কত টাকা মাসিক জয়রাম বাবুর খরচ হচ্ছিল, জয়রাম বাবুর নাতি অসুস্থ হয়ে যাওয়ায় কতগুলো টাকা ব্যয় হয়েছিল, কল্যাণীর বিবাহ দেওয়ার জন্য জয়রাম বাবুর এখন কতগুলো টাকার প্রয়োজন, সেই টাকা আসবে কোথা থেকে ইত্যাদি টাকা সম্বন্ধীয় একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে, কারণ টাকা সম্বন্ধীয় বিষয়টা গল্পের মধ্যে অনেকটা জায়গা জুড়ে অবস্থান করে রয়েছে। আমি মনে করি বাম দিক ডান দিক সাজানোর একটা প্রশ্ন তোমাদের লক্ষ্য রাখা উচিত, সেটা হচ্ছে এই 4টে স্থানের নাম। যেমন আছে এখানে বীরপুর, রসুলগঞ্জ, পীরগঞ্জ, বামুনহাট। এই 4টি স্থানের সঙ্গে গল্পের কি সম্পর্ক, ডান দিকে সেগুলো দেয়া থাকতে পারে, সেইটার সঙ্গে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটাকে মেলানো, এটা একটা ভালো প্রশ্ন থাকলেও থাকতে পারে। যেমন বলতে পারে নব জলধর বর্ণ অর্থাৎ কি, কাকে বলা হয়েছিল, এই উপমা কাকে দেয়া হয়েছিল বা কোনখানে দেয়া হয়েছিল। এমনও একটা প্রশ্ন হতে পারে এই গল্পটি ব্যতীত জীব সম্বন্ধীয় বা জীব প্রেমের বা মানুষের সঙ্গে সাধারণ জীবের আত্মার সম্পর্ক বিজড়িত দুটি বাংলা সাহিত্যের গল্পের নাম বলো, বা বাংলা সাহিত্যের নিচের কোন গল্পটিকে মেলায় বা কোন গল্পটি চিহ্নিত করা যায়, এরকম একটা প্রশ্ন আসতে পারে। যেমন হচ্ছে যে আমরা এই আদরিণী ছাড়াও এরকম গল্প পড়েছি আমরা, যেমন মহেশ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ, কালা পাহাড় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের, সেখানে দুটো মহিষকে নিয়ে ঘটনাটি ঘটেছে, আর মহেশ গল্পেতে একটা ষাঁড় বা বলদকে নিয়ে ঘটনাটি ঘটেছে। প্রশ্ন হলেও হতে পারে। আবার এমন প্রশ্ন হতে পারে যখন কল্যাণীর বিয়ের বয়স হয় বা কল্যাণীর বিয়ের বন্দোবস্ত করা হয়, তখন আমাদের জয়রাম বাবুর বয়স কত। রসুলগঞ্জের হাটে যখন হাতিকে বিক্রি করতে যাওয়া হয়, তখন মাহুতের সাথে আর কে ছিল, যে ব্যক্তিকে দিয়ে অসুস্থ হয়ে যাওয়া হাতির খবর
পাঠানো হয়েছিল জয়রাম বাবুর কাছে সেই ব্যক্তিটি কে? পত্রের মধ্যে কোন বিষয়টিকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছিল? তাহলে হাতি অসুস্থ হয়েছে, সেটা তো অবশ্যই পত্রের মধ্যে বলা হয়েছে। তাছাড়াও যেটা বলা হয়েছিল যে সম্ভবত আদরিনী আর বাঁচবে না, তাই তার দেহটাকে বন্দোবস্ত করার জন্য পাশের কোনো জায়গা বরাদ্দ করতে হবে, মানে তাদেরকে টাকা পয়সা দিয়ে সেখানে অনুমতি নিতে হবে যে তার দেহটাকে কবরস্থ করার জন্য। তো সেই কথাটি কিন্তু চিঠির মধ্যে উল্লেখিত ছিল। অর্থাৎ আমি যেটা বললাম সেটা হচ্ছে কোনো জায়গাটাকেই কিন্তু আমাদের অবহেলা করলে চলবে না, প্রত্যেকটা অংশ প্রত্যেকটা জায়গাকেই খুঁটিয়ে পড়তে হবে। তবে ছাত্রছাত্রীদের যেটা দরকার, প্রশ্নের স্টাইল বা প্রশ্নের নমুনা কেমন ধরনের হতে পারে সেইগুলোর উপর আন্দাজ করে যদি তারা পড়াশোনা করে, তাহলে পরে তাদের কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বা মনে পড়বে, ওখানে অসুবিধা কিছু হবে না। কিন্তু তারা যদি থরলি শুধুমাত্র টেক্সট পড়ে যায়, তাহলে অনেক সময়ই অনেক কিছু ওলটপালট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তোমাদের এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি সমস্ত পাঠ্যের উপরে প্রশ্ন এবং উত্তর সুন্দরভাবে সাজিয়েছি, এবং যেটিকে সাজিয়েছি আশা করি সেখানে যদি ছাত্রছাত্রীরা সেটিকে পড়ে শুধু যায়, তাহলে 40-এর মধ্যে একটা নাম্বারও কাটা যাওয়ার সম্ভাবনা নেই। সেটার জন্য আমি অনেক পরিশ্রম করেছি এবং সেটার জন্য অনেক সময় এখনও ব্যয় করছি, আর এই ভিডিওগুলোর মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের কাছে বিষয়বস্তুটাকে উপস্থাপন করবার চেষ্টা করছি। আশা করি তোমরা ফলপ্রসূ হবে এবং আগামী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। খুব শীঘ্রই আবার তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসছি, আবার তখন তোমাদের সঙ্গে আমার দেখা হবে। এই বলে এই ভিডিও শেষ করলাম।